পিসি গেমিং এর ক্ষেত্রে আর্গুয়েবলি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট হচ্ছে আপনার মাউসটা। কম্পিটিটিভ গেমস গুলো খেলার ক্ষেত্রে আপনার ইন গেম পারফরমেন্সটা হেভিলি ডিপেন্ডেন্ট থাকে আপনার মাউসের ভেরিয়াস অ্যাসপেক্টস লাইক ইনপুট ডিলে, সেন্সর অ্যাকুরেসি, পোলিং রেট এবং আরো কিছু টুকিটাকি জিনিসের উপর। তো আপনাদের মধ্যে যারা আছেন যে গেমিং কে মোটামুটি সিরিয়াসলি নেন কিংবা কম্পিটিটিভ গেমিং স্টার্ট করতে যাচ্ছেন কিন্তু হাতে বাজেটটা খুবই কম, তাদের কথা চিন্তা করেই আমি রিসেন্টলি আমাদের টেক স্যাভেজ কমিউনিটি অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেটার মধ্যে একটা পোস্ট দিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা কোন কোন মাউসের মধ্যে একটা কম্পারিজন ভিডিও চান। তো সেই পোস্টের কমেন্ট সেকশন থেকেই আপনাদের কমেন্ট করা টপ 5 মাউস আমি পিক করে আজকে একত্রিত করেছি কম্পেয়ার করে দেখার জন্য। আজকের ভিডিওতে আমি এই 5টা মাউসই একদম সাইড বাই সাইড কম্পারিজন করব এন্ড 1 to 5 একটা র্যাঙ্কিং করব বেসড অন দ্য প্রাইস টু পারফরমেন্স রেশিও, যে কোন মাউসটা প্রাইস হিসাবে এই 1500 থেকে 2000 টাকার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়। অলসো আ বিগ থ্যাঙ্কস টু ভাইব গেমিং, কারণ আপনাদের সাজেস্ট করা এই সমস্ত মাউস তারাই আমাকে অ্যারেঞ্জ করতে হেল্প করেছে এবং আজকের ভিডিওতে দেখানো প্রতিটা মাউসই তাদের ওয়েবসাইটে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। আচ্ছা, তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদেরকে জানাই দিই যে আজকের আমাদের এই 5টা মাউসের মধ্যে এই কম্পারিজনটা যেটা আমরা করব, এই কম্পারিজনের জন্য টেস্টিং এর ক্রাইটেরিয়া কি কি এবং ওই হিসাব করেই আমরা এই মাউসগুলোকে 1 to 5 বেস্ট টু ওয়ার্স্ট র্যাঙ্কিং করব। তো ক্রাইটেরিয়া নাম্বার 1 ইজ অবভিয়াসলি বিল্ড কোয়ালিটি। দ্য মাউস নিডস টু বি ওয়েল বিল্ট এবং তার সঙ্গে আমরা মাউসটার কেবল কোয়ালিটিও জাজ করব। ক্রাইটেরিয়া নাম্বার 2 ইজ আর্গোনমিক্স এন্ড ডিজাইন। মাউসটা অবশ্যই হতে হবে কমফোর্টেবল টু হোল্ড ফর আওয়ার্স অফ গেমিং। থার্ড ক্রাইটেরিয়াতে গিয়ে আমরা ওয়েট মেজারমেন্ট করব। অবভিয়াসলি একটা কম্পিটিটিভ গেমিং মাউস হিসাবে খুব বেশি হেভি সেই মাউসটা হওয়া যাবে না। ক্রাইটেরিয়া নাম্বার 4 ইজ সেন্সর স্পেসিফিকেশনস এন্ড সফটওয়্যার অ্যাভেলেবিলিটি। ক্রাইটেরিয়া নাম্বার 5 ইজ পোলিং রেট টেস্ট। সবগুলো মাউসের পোলিং রেটই মিনিমাম 1000 হার্টজ থাকা লাগবে। এন্ড ফাইনালি ক্রাইটেরিয়া নাম্বার 6 ইজ মাই পার্সোনাল স্পিন আউট টেস্ট, যা বেসিক্যালি আমি আজ পর্যন্ত যত মাউস রিভিউ করছি প্রত্যেকটার মধ্যেই আমি এই টেস্টটা করে আসছি যে মাউসটা কি এক্সট্রিমলি হাই স্পিডে একটা ফ্লিক করলে স্পিন আউট করে নাকি না। তো এই স্পিন আউট টেস্টে পাস করাটাও হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া নাম্বার 6 এন্ড দ্যাট কনক্লুডস অল দ্য টেস্টিং প্যাটার্নস we will go through for all the 5 মাউস। তো চলেন আর দেরি না করে আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের 5টা মাউসের সঙ্গে এবং জানাই দেই এগুলোর প্রাইসেস। মাউস নাম্বার 1 ইজ মার্ভো নিরো 40। এটার প্রাইস হচ্ছে 1599 কিংবা 1600 টাকা। আজকে আমাদের সেকেন্ড মাউস হচ্ছে লজিটেক G102 লাইট সিঙ্ক। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1999 কিংবা 2000 টাকা। তারপর থাকছে ডারিউ EM908। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। তারপর ফোর্থ মাউসটা হচ্ছে ওয়ান্স এগেন মার্ভোর M727, যার প্রাইস হচ্ছে 1499 কিংবা 1500 টাকা। এন্ড ফাইনালি থাকছে রেড ড্রাগন M808, যার প্রাইস হচ্ছে 1950 টাকা। প্রথমেই চলেন মাউসগুলোর বিল্ড কোয়ালিটি জাজ করে নেওয়া যাক। আমরা শুরু করি মার্ভো নিরো 40 সঙ্গে। এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে সলিড লেগেছে, ডাজেন্ট ফিল চিপ, এটার ফিনিশিং ইজ গুড। আমার হাতে আছে এটার হোয়াইট কালার ভ্যারিয়েন্ট, এটার একটা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও হয়। প্রেসার অ্যাপ্লাই করার পরেও এটা যথেষ্ট পরিমাণ সলিড একটা ইনহ্যান্ড ফিল দিচ্ছে, উইচ ইজ কোয়াইট প্রমিসিং। তার পাশাপাশি এটার যে কেবল রয়েছে কেবলটাও একটা প্যারাকর্ড কেবল, যদিও এটাকে একদম ট্রু প্যারাকর্ড কেবল বলা যাবে না। দিস ইজ ডেফিনেটলি বেটার দেন জাস্ট আ নর্মাল ব্রেডেড কেবল, বাট এটা হচ্ছে একটা সেমি প্যারাকর্ড কেবল টাইপের, মানে ব্রেডেড কেবল আর প্যারাকর্ড কেবলের একদম মাঝামাঝি ধরতে পারেন। বাট ডেফিনেটলি প্লাস পয়েন্টস বিকজ এই মাউসটার কেবলটা ডিটাচেবল, তো দ্যাটস ডেফিনেটলি গ্রেট। তারপর আমরা মুভ করি আমাদের চিরচেনা লজিটেক G102 লাইট সিঙ্কে। অনেকেই এই মাউসটা সাজেস্ট করেছেন, এটা মানে অলরেডি অনেক পুরাতন একটা মাউস, বাট স্টিল মোটামুটি ভালোই পপুলারিটি রয়েছে এটার মার্কেটে। এন্ড অবভিয়াসলি লজিটেকের একটা মাউস হিসাবে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন্স নাই, যথেষ্ট পরিমাণ ওয়েল বিল্ড এন্ড প্রিমিয়াম ফিলিং একটা মাউস এটা। বাট আনফরচুনেটলি এটার কেবলটা একদমই নর্মাল একটা কেবল, কোনো ব্রেডেড বা প্যারাকট তো দূরেরই কথা, খুবই বেসিক একটা কেবল, আর এটার কেবলটা ডিটাচেবল না। তো ডেফিনেটলি নেগেটিভ মার্কিং ফর দিস। তারপর আমরা মুভ করছি ডারিউ EM908 এন্ড এই মাউসটা আসলে হাতে নিলে ওইরকম ধরনের প্রিমিয়াম কোনো কিছুই লাগে না। এটার ফিনিশিং আরেকটু বেটার হতে পারতো, ক্লিকস গুলো আরেকটু কোয়ালিটিফুল সাউন্ডিং হতে পারতো, একটু সস্তা সস্তা টাইপের একটা সাউন্ড
পাওয়া যায় কাইন্ড অফ, ইভেন স্ক্রোল হুইলটাও অনেক চিপ টাইপের লাগে। আর তাছাড়া যদি বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, আমার হাতে এই মাউসটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট আছে, এটার বাইরে একটা হোয়াইট কালার ভ্যারিয়েন্টও হয়। তাছাড়া কেবলের কথায় আসলে এটার কেবলটা প্রবাবলি ইজ দ্য ওয়ার্স্ট এমং অল দ্য মাউসেস, বাকিগুলোর কেবল নিয়ে কথা বলবো না, বাট এটার কেবলটা হচ্ছে ওয়ান্স এগেন একদমই নর্মাল টাইপের একটা কেবল, বাট দিস ইজ কোয়াইট স্টিফ। অ্যাটলিস্ট লজিটেকের এটার কেবলটা অ্যাটলিস্ট খুব পাতলা টাইপের অ্যান্ড খুব ইজিলি বেন্ডেবল, এটার কেবলটা অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স খুবই স্টিফ টাইপের, তো এটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে ওয়াইল গেমিং। মেজর নেগেটিভ মার্কিং ফর দিস। তারপর আমরা এসে পড়ি মার্ভো M727 এ। এটার ব্যাপারে বাই দ্য ওয়ে আমার চ্যানেলে একটা হোল ইন ডিটেল রিভিউ আপনারা খুঁজে পাবেন, সো ওইখানে আরো ইন ডেপথ নলেজ আপনারা গেইন করতে পারেন এটার ব্যাপারে। বাট এমনিতে যদি বলতে চাই এটার ব্যাপারে ছোট্ট করে, এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন্স নাই। ফিনিশিং ইজ গ্রেট, এটার ক্লিকস গুলো কোয়ালিটিফুল, স্ক্রোল হুইল কোয়ালিটিফুল অ্যান্ড ডাজেন্ট ফিল চিপ ইন এনি ওয়ে। অ্যান্ড অলসো এটার যে কেবলটা ইজ প্রবাবলি মাই ফেভারিট কেবল আউট অফ অল দ্য 5 মাউসেস। এটার কেবলটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ট্রু প্যারাকর্ড একটা কেবল অ্যান্ড ইট ইজ অলমোস্ট ওয়েটলেস বলতে পারেন, যদিও এটা ডিটাচেবল না। ফাইনালি আমাদের হাতে বাকি থাকে রেড ড্রাগনের M808 এই মাউসটা। এটাও আমার কাছে এটার হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা, ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও হয় এটার। রেড ড্রাগনের এই মাউসটা 2000 টাকা প্রাইস বিবেচনা করে বিল্ড কোয়ালিটি ওয়াইজ আমার কাছে ঠিকঠাক লাগছে, নাথিং ক্রেজি, বাট ফিনিশিং গুলো একটু ভালো হতে পারতো, বাট কমপ্লেন করার মতো ডেফিনেটলি কিছুই না। একটা সলিড ওয়েল বিল্ড মাউসের মতোই ফিল দিচ্ছে এটা আমাকে। তার পাশাপাশি এটার কেবলটাও একদম ট্রু একটা প্যারাকর্ড কেবল, উইচ ইজ ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটেড। এটাও ডিটাচেবল না, বাট এরকম একটা প্যারাকর্ড কেবল পাওয়াটা একটা জরুরি ব্যাপার। মুভিং অন টু দ্য আর্গোনমিক্স অ্যান্ড ডিজাইন সেগমেন্ট, কারণ একটা মাউস আপনারা যখন গেমিং এর জন্য অনেক ঘন্টা ইউজ করবেন, আর্গোনমিক্স ইজ আ বিগ ডিল। মার্ভো নিরো 40 দিয়ে যদি আমরা শুরু করি, এই মাউসটার ডিজাইনটা একটু স্ল্যান্টেড টাইপের। আপনার হাতটা একদম ন্যাচারালি যেই পজিশনে থাকতে চাবে, মাউসটা একদম ওই হিসাবেই অ্যাঙ্গেল করা, যা আমার কাছে পার্সোনালি খুব কমফোর্টেবল লাগছে। বাট এই মাউসটা হচ্ছে একটা ফুল হ্যান্ড গ্রিপ মাউস, এটা কোনো ফিঙ্গার টিপ গ্রিপের না, যেটা অনেকেই প্রেফার করে না। বাট আমি পার্সোনালি ফিঙ্গার টিপ গ্রিপ মাউসের পাশাপাশি ফুল হ্যান্ড গ্রিপ মাউসও যদি আর্গোনমিক হয় খুব পছন্দ করি, তো আমার কাছে এটার গ্রিপিংটা খুবই ভালো লাগছে অ্যান্ড আর্গোনমিক্স ওয়াইজ দিস ইজ অনেস্টলি ভেরি গুড। তারপর লজিটেক G102 ব্যাপারে যদি বলি, এটা একদমই সিমেট্রিক্যাল একটা মাউস, যেমন আপনারা জানেনই। এটার মধ্যে আর্গোনমিক্স এর খুব একটা কাহিনী নাই, খুবই বেসিক একটা লুকিং মাউসের মতো এটার শেপ। ডেফিনেটলি নট আনকমফোর্টেবল টু হোল্ড, বাট একদম লং আওয়ার্স গেমিং করার জন্য আমি অবশ্যই আসলে এরকম একটা আর্গোনমিক্স এর মাউস প্রেফার করব না। বাট এটার একটা ভালো বিষয় হচ্ছে এটাকে আপনারা চাইলে কাইন্ড অফ ফিঙ্গার টিপ গ্রিপ হিসাবেও ইউজ করতে পারেন, আবার ফুল হ্যান্ড গ্রিপ হিসাবেও ইউজ করতে পারেন নিজের পছন্দ মতো। তারপর যদি আমরা আসি ডারিউ EM908 এর ব্যাপারে, এটাও একটা সিমিলার সাইজের মাউস, সো এটাকে আপনারা চাইলে ফিঙ্গার টিপ হিসাবে ইউজ করতে পারবেন, আবার ফুল হ্যান্ড গ্রিপ হিসাবে বা ক্ল গ্রিপ করেও ইউজ করতে পারেন। এই মাউসটা মোটামুটি আর্গোনমিক্যাল, একদম সিমেট্রিক্যাল টাইপের কিছু না, অনেকক্ষণ গেমিং করলেও আনকমফোর্টেবল লাগবে না, এটা ডেফিনেটলি শিওর। তো আইল গিভ ইট আ পাস ফর আর্গোনমিক্স। দেন আমরা যদি যাই মার্ভো M727 এর ব্যাপারে, এটা ওয়ান্স এগেন খুবই সিমেট্রিক্যাল একটা মাউস, এটার মধ্যেও খুব একটা আর্গোনমিক্যালি বেশি কিছু হচ্ছে না। বাট এই মাউসটা যেমন কম্পেয়ার টু আদার সিমেট্রিক্যাল মাউস, যেমন এই লজিটেকের মাউসটা, এটার ওয়েট একটু বেশি, এটার ওয়েট আবার একটু কম। ওয়েটটা আমি একটু পরে মেজার করে দেখাচ্ছি। ওয়েট কম হওয়াতে আসলে এটার আর্গোনমিক না হওয়াতেও অনেকক্ষণ ইউজ করলে ফুটিগড হবেন না। এটা আমি জানি কথা, এটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। বাট ইয়া, আর্গোনমিকলি কুড বি বেটার, বাট আমি এটা নিয়ে কমপ্লেন করবো না। অ্যান্ড ফাইনালি যদি রেড ড্রাগন M808 নিয়ে কথা বলি, এটার আর্গোনমিক ওয়াইজ ইটস কোয়াইট গুড। মার্ভো নিরোটার কাছাকাছি রাখবো আমি এটার আর্গোনমিক্সকে, অ্যান্ড ভালোই একটা কমফোর্টেবল ফিল আপনাকে দিবে। এটাও একটু কাইন্ড অফ স্ল্যান্টেড টাইপের, আপনার হাতের শেপ হিসাবে এটা অ্যাডজাস্ট করা, এবং এটাও একটা ফুল হ্যান্ড গ্রিপের মাউস, এটাকে ফিঙ্গার টিপ ইউজ করার তেমন একটা স্কোপ নাই। তারপর আসেন আমরা আমাদের থার্ড ক্রাইটেরিয়াতে এসে সবগুলো মাউসের ওয়েটটাকে একটু মেজার করে নেই। তো শুরু করি আমরা মার্ভো নিরো 40 দিয়ে। এটার ওয়েট এখানে রেজিস্টার করছে 57 গ্রামস, অ্যান্ড দ্যাট মেক্স এটা কোয়াইট লাইট ওয়েট মাউস। তাছাড়াও আসলে মাউসটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো করা, তো এই 57 গ্রামসটাও খুব একটা ফিলই করা যায় না ধরতে গেলে। তারপর আমরা মুভ অন করি লজিটেকেরটায়। লজিটেকের G102 ওয়েট আসছে 87 গ্রামস। হেভি যদিও এটাকে কোনোভাবে বলা যাচ্ছে না, বাট ডেফিনেটলি ইটস নট আ লাইট ওয়েট গেমিং মাউস, তো এটা মাথায় রাখার মতো একটা ব্যাপার। তারপর যদি আমরা চলে যাই ডারিউডটায়,
Dario EM908 এর ওয়েট আসছে 90 গ্রামসের মতো, which is definitely quite a lot. 90 গ্রামস পর্যন্ত I feel like it should be okay and প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, বাট 90 গ্রামসটা ক্রস করে ফেললে কম্পিটিটিভ গেমসের জন্য একটা মাউসকে আসলে সুটেবল বলাটা খুব ডিফিকাল্ট। তো আই ফিল লাইক এই মাউসটা একদম বর্ডার লাইনে আছে অ্যান্ড কম্পিটিটিভ গেমিং এর জন্য 90 গ্রামের একটা মাউস একটু কম্পিটিটিভলি একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতেই পারে। তারপর আমরা এসে পড়ি মার্ভো M727 এ, অ্যান্ড এটার ওয়েট হচ্ছে শুধুমাত্র 48 গ্রামস, যা আমি রিভিউতে বলছিলাম, অ্যান্ড দিস মাউস ইজ জাস্ট ইনসেনলি লাইট ওয়েট, কম্পিটিটিভ গেমিং এর জন্য জাস্ট পারফেক্ট। অ্যান্ড ফাইনালি আমরা রেড ড্রাগনটাকে মেজার করি, এটার ওয়েট রেজিস্টার করছে 89 গ্রামস। তো আসলে এটার ওয়েটটাও ফিল করা যায়, এমন না যে করা যায় না, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালো, কারণ এটা একটু লম্বা একটা মাউস, তো অত একটা ফিল করা যায় না হাতে। বাট ডেফিনেটলি সবার কাছে কম্পিটিটিভ গেমিং এর জন্য এই ওয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট লাগবে না। যাদের একটু হেভি ওয়েট মাউসই পছন্দ তাদের কাছে এটা ঠিকঠাক লাগতেও পারে। এখন আসেন আমরা একদম অ্যাকচুয়াল পারফরমেন্স বেঞ্চমার্কস গুলোতে চলে আসি। লেটস গেট স্টার্টেড উইথ ক্রাইটেরিয়া নাম্বার 4। প্রথমেই মার্ভো নিরো 40 তে সেন্সর হিসাবে দেওয়া রয়েছে পিক্সার্টের PMW3327। এই সাব 2000 টাকা ক্যাটাগরিতে খুবই কমন একটা সেন্সর, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি কোয়াইট এ রিলায়েবল সেন্সর ইন দিস প্রাইস রেঞ্জ। অনেক মাউসে ইউজ করে। এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 12000। এই মাউসটার পোলিং রেট আমি টেস্ট করে দেখেছি, একদম কনস্ট্যান্ট 1000 হার্টজ রেজিস্টার করছিল। মাউসটার সঙ্গে আপনারা একটা সফটওয়্যারও পেয়ে যাচ্ছেন, যার মধ্যে এই মাউসটার অনেক ধরনের কন্ট্রোলসই মিলবে। অ্যান্ড ফাইনালি এই মাউসটাকে ভ্যালোরেন্টে স্পিন আউট টেস্ট করে দেখার পরে ইট পাসড ফ্ললেসলি, কোনো ধরনের ইস্যুই হয় নাই এটার স্পিন আউট টেস্টটা সার্ভাইভ করতে। তো এই গেল মার্ভো নিরো 40। এরপর আমরা আসি ফ্যান ফেভারিট লজিটেক G102 নিয়ে। এটার মধ্যে লজিটেক তাদের নিজস্ব একটা অপটিক্যাল সেন্সর ইউজ করছে, এক্সাক্ট সেন্সর ডিটেলসটা আমার হাতে আসলে নাই, বাট এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 8000, আর একটু বেশি হতে পারতো। 8000 অনেস্টলি এই প্রাইস রেঞ্জে একটু কম, কিন্তু এটার পোলিং রেটটা ঠিকঠাক আছে, 1000 হার্টজই থাকে। আর তার সঙ্গে লজিটেকের একটা জি হাব সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার মধ্যে আপনারা মাউসটার ইনডেপথ কন্ট্রোল পেয়ে যাবেন। অ্যান্ড লজিটেকের সফটওয়্যার আসলে আনম্যাচড, এটাকে ম্যাচ করার কোনো ওয়ে নাই। খুবই ইন্টুইটিভ অ্যান্ড খুবই ফাংশনাল একটা সফটওয়্যার এটার সঙ্গে আপনারা পাবেন। তারপরে আমরা যদি এটাকে স্পিন আউট টেস্ট করি ভ্যালোরেন্টে গিয়ে, এটাকে খুব এক্সট্রিমলি হাই স্পিডে ফ্লিক করার পরে ইট ফেইলড, বাট আমি বলবো 95% অফ দ্য টাইম ইট পারফর্মড জাস্ট ফাইন, তো আই উইল স্টিল গিভ ইট আ পাস। তারপর আমরা ডারিও EM908 এ চলে আসি। এটার মধ্যে সেন্সর হিসাবে দেওয়া হয়েছে পিক্সার্টের PMW3325, তো ইটস আ ডাউনগ্রেড ফ্রম দ্য 3327। এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 6000, উইচ ইজ লিটারালি হাফ অফ 3327 সেন্সর। তো এখানে কিন্তু একটা নাম্বারস এর মধ্যে হিউজ ডিফারেন্স দেখা যায়, যদিও ইন গেমে এটা আমি খুব একটা জাহামরি ফিল করছি বা এনিথিং এমন কিছুই না। এটার পোলিং রেটও ঠিকঠাকই ছিল, কনস্ট্যান্ট 1000 হার্টজে দিচ্ছিল আমাকে। তার পাশাপাশি মাউসটার সঙ্গে আপনারা একটা সফটওয়্যারও পাচ্ছেন, যদিও একদমই ইমেচিওর লুকিং একটা সফটওয়্যার, যা ইচ্ছা তা একটা অবস্থা, বাট ইউজেবল এটলিস্ট, সো দ্যাটস গুড। অ্যান্ড ফাইনালি স্পিন আউট টেস্ট করতে গিয়ে ভ্যালোরেন্টে ইট পাসড ফ্ললেসলি, একদম কোনো ইস্যুই করে নাই। অল দ্য টাইম এটা আমাকে একটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছিল, বাট একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে এটার ওয়েট যেহেতু একটু বেশি, এটা দিয়ে বেশি ফ্লিক্স করতে গেলে আপনার রিস্ট পেন হতে পারে, অ্যান্ড যদি লো সেন্সিটিভিটিতে কেউ গেমিং করেন তাহলে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যদিও হাই সেন্সিটিভিটি প্লেয়ারদের কোনো ইস্যু হওয়ার কথা না। তারপর চলে আসি মার্ভো M727 এ। এটার মধ্যে দেওয়া হয়েছে পিক্সার্টের PAW3327। PAW আর PMW এর মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। PAW ইজ বেসিকলি আ লো পাওয়ার্ড মোর এফিশিয়েন্ট ভার্সন অফ PMW3327, বাট PMW টা আর কি একদম বেস্ট মানে আউটপুটটা আপনাকে দিবে, বাট PAW ইজ বেসিকলি আ মোর এফিশিয়েন্ট ভার্সন অফ ইট। এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে ওয়ান্স এগেন 12000। পোলিং রেট ইজ আ কনস্ট্যান্ট 1000 হার্টজ, উইচ ইজ গুড। এটার সঙ্গেও একটা সফটওয়্যার অ্যাভেলেবল পাবেন, মোটামুটি ইউজেবল, আহামরি কিচ্ছুই না। এবং আমার ইন গেম স্পিন আউট টেস্টের মধ্যেও খুবই ভালো পারফর্ম করছে মাউসটা, একবারও এটা স্পিন আউট টেস্টটা ফেল করে নাই। তারপর রেড ড্রাগন M808, এটার মধ্যেও দেওয়া রয়েছে পিক্সার্ট 3327, সেম ওই 12000 ডিপিআই অ্যান্ড কনস্ট্যান্ট 1000 হার্টজ রিফ্রেশ রেট আমি এটা থেকে পেয়েছি। এটার সফটওয়্যারটা পাওয়াটা একটু ভেজালের বিষয়, বাট একটু ঘাটাঘাটি করে এটারও সফটওয়্যার পেয়েছি আমি। আর এটার সফটওয়্যারও যেমন ওরকম আহামরি কিছু তেমন একদমই না, খুবই জাস্ট বেসিকলি ইউজেবল টাইপের কোনো মতো একটা সফটওয়্যার। বাট দ্য গুড থিং ইজ ইন গেমে এটা স্পিন আউট টেস্ট একদম ভালোভাবেই পাস করছে, কোনো ইস্যুই হয় নাই, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে এটা একটু হেভি, বাট তাছাড়া ফ্লিক করতে কোনো প্রবলেম হবে না এটা দিয়ে। তো 5টা মাউসেরই সমস্ত টেস্টস এন্ড অবজারভেশনের পরে এখন ফাইনালি আমি একটা র্যাঙ্কিং এর থ্রু যাব। অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন কার জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট আমি আমার পার্সোনাল যে র্যাঙ্কিংটা সেটা করে ফেলি। তো ফার্স্ট র্যাঙ্কিং এ আসলে কোন মাউসটাকে রাখবো সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, মোস্টলি ইন বিটুইন মার্ভো M727 এন্ড দ্য মার্ভো নিরো 40। তো শুরু করি র্যাঙ্কিং। আমি আমাদের আজকের
টপ লিস্টেড মাউস হিসাবে রাখবো মার্ভো নিরো 40 কে। একটু ইনডিসাইসিভ ছিলাম এটাকে নাম্বার 1 বলার জন্য, কারণ এটার কেবলটা মানে অ্যাকচুয়াল প্যারাকর্ড না, সেমি প্যারাকর্ড টাইপের, বাট স্টিল এটার যে আর্গোনমিক্স, এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন, এটার ইন হ্যান্ড ফিল, সেন্সরের রিলায়েবিলিটি সব মিলায় ঝিলায় এটার যে প্রাইস পয়েন্টটা আছে এটাকে নাম্বার 1 র্যাঙ্কিং এ রাখতেই হচ্ছে। নাম্বার 2 র্যাঙ্কিং এ আমি রাখবো মার্ভো M727K। এটা জাস্ট আর্গোনমিকলি অত একটা কম্পিট করতে পারতেছে না মার্ভো নিরোর সঙ্গে, সেই বলেই এটাকে সেকেন্ড পজিশনে রাখা। বাট মার্ভো নিরোর চেয়ে এটা আরো বেশি লাইট ওয়েট, এটার কেবলটা অ্যাকচুয়াল রিয়েল প্যারাকর্ড, তো অনেক দিক থেকে এই মাউসটাও কিন্তু এগিয়ে থাকছে, বাট স্টিল এটাকে আমি সেকেন্ড প্লেসে রাখতে চাচ্ছি। থার্ড র্যাঙ্কিং এ আমি রাখবো রেড ড্রাগনের M808 এই মাউসটাকে। একটু মিক্সড ফিলিংস এই মাউসটাকে নিয়ে আমার, বাট স্টিল এটা খারাপ হয় না। এটা হানিকম কাটআউটস আছে এটার মধ্যে, বাট সব মিলিয়ে ঝিলায় গেমিং এর জন্য এটা খারাপ হয় না। তারপর ফোর্থ র্যাঙ্কিং এ আমি রাখছি আমাদের সবারই চিরচেনা লজিটেক G102 লাইট সিঙ্ককে। কজ দিন শেষে যত যাই বলেন না কেন, গেমিং এর জন্য এটা একটা ওজি মাউস এন্ড স্টিল অনেকে এটাকে কিনে। সো একদমই আইডিয়াল না হলেও আই গেস ইটস স্টিল আ অপশন ফর সাম পিপল যাদের লজিটেকের প্রতি একটা আলাদা টান আছে বা সামথিং। বাট ফাইনালি লাস্ট পজিশনে আমার রাখতে হচ্ছে ডারিওর এই মাউসটাকে। অ্যান্ড রাখার আসলে বিভিন্ন কারণ, এটার ইন হ্যান্ড ফিল অত একটা পছন্দ হয় নাই আমার। এটার কেবলটা একটা বিশাল ভেজাল, বিশাল একটা প্রবলেম। এই কেবলটা ইজ প্রবাবলি দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট দিস মাউস। বাট এছাড়া ওইরকম হেট করার মতো কিছু নাই মাউসটার। এটার আর্গোনমিক্স আমার কাছে ভালোই লাগছে, শেপটাও ভালোই, জাস্ট ফিনিশিং গুলো একটু ভালো হতে পারতো, একটু চিপ চিপ লাগে ওভারঅল। তো সব মিলাই এটাকে আমি লাস্ট পজিশনেই রাখতে বাধ্য হলাম। এবং এই হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে সমস্ত মাউসের রাউন্ড আপ। তো আপনাদের সাজেস্ট করা এই মাউসগুলোর মধ্যে থেকে এই কম্পারিজন ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই মাউসগুলোর সবগুলোর ইন্ডিভিজুয়াল পারচেস লিঙ্কস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।